নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক কিছুক্ষণ পর জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। তৌহিদ জয়শঙ্কর বৈঠকে দিল্লি ঢাকার সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা, অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ ঘোষণার তাগিদ। শেয়ার বাজারে কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে 2 ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে একমত শ্রমিক ও মালিক পক্ষ। সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক, সবাইকে কাজে ফেরার আহ্বান। এবং বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হবে ভিআইপি সেবা, আমিরাত ফেরত 87 জন পাবেন কর্মসংস্থান। মালয়েশিয়ায় শ্রমবাজারের জট খোলার চেষ্টায় সরকার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার বক্তব্যে উঠে আসে চলমান সংঘাতের কথা। গাজা, ইসরায়েল, লেবানন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই বলে জানান গুতেরেস। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এখানেই বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শেষবারের মতো ভাষণ দেবেন জো বাইডেন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে রাতে একান্ত বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেছেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আর বিশ্লেষকের মতে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। জাতিসংঘের সদর দফতর থেকে আহমেদ সালেহিনের প্রতিবেদন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়টি। 3 দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে এবার। ইউনুস বাইডেন বৈঠক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে বলে জানান শহীদুল আলম। গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার ইস্যুটি সহ 16 বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে, সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না। সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধায় ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় আসা উচিত। এতে করে পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারি। বাইডেন ইউনুস বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের এই সফরটি অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকটি, যেখানে দুদেশের সম্পর্ক এবং সরকার টু সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি রয়েছে, তার পাশাপাশি আসবে বাংলাদেশের রপ্তানি বাজারের জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়টি। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক শুরু হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতিসংঘ সাধারণ
পরিষদের যে অধিবেশন চলছে সেই সদর দপ্তরের সামনে, এবং আমার সামনে দিয়ে এই মাত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি জাতিসংঘের সদর দপ্তরে প্রবেশ করলেন। তিনি কিছুক্ষণের মধ্যেই যে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে যে অধিবেশনটি শুরু হয়েছে 79তম অধিবেশন, সেই অধিবেশনে তিনি মার্কিন প্রেসিডেন্ট কিন্তু ভাষণ দিবেন। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হয়েছে, অর্থাৎ জাতিসংঘের যে মূল পর্ব ডিবেট বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে সেটি শুরু হয়েছে। আমরা এখনো কিন্তু গাড়ির বহর দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার গাড়ির বহর নিয়ে জাতিসংঘের সদর দপ্তরের অভ্যন্তরে তিনি প্রবেশ করছেন, এবং প্রবেশ করার পরেই তিনি অধিবেশনে গিয়ে তিনি তার ভাষণটি দেবেন। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এই অধিবেশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। যদিও তিনি এই অধিবেশনে ভাষণ দেবেন না, উনি ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর। কিন্তু এই যে আজকে এই চলমান যে উদ্বোধনী পর্ব যে অধিবেশন, সেই অধিবেশনে জো বাইডেন বক্তব্য দেওয়ার পরে তার কর্মসূচি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার একান্ত বৈঠক। নানান কারণেই এই বৈঠকটি একটি ঐতিহাসিক, মূলত দুটি কারণে। এক, 3 দশকের মধ্যে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি বৈঠক। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট একান্ত বৈঠক কখনো করেননি। এটি সম্ভব হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যক্তিগত যে যোগ্যতা, গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রেই সেটি সম্ভব হয়েছে। এই যে ক্ষমতার পালাবদল, সেই পালাবদলের পরে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই দায়িত্বভার গ্রহণ করার 2 মাসেরও আগে, মাত্র 1.5 মাসের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে কিন্তু এই বৈঠকটি তিনি করিয়ে নিতে সক্ষম হয়েছেন। এটি এখন থেকে ঠিক 1 ঘন্টা পরে জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে এই বৈঠকটি, সেই ঐতিহাসিক বৈঠকটি হবে। এই বৈঠকে বাংলাদেশ কি অর্জন করবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, নানানভাবে জিএসপি সুবিধা, নানান বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করে নিতে সক্ষম হবে বলে আমরা মনে করছি। সবকিছু মিলিয়ে এই ইউনুস বাইডেনের বৈঠকের দিকেই এখন আমাদের দৃষ্টি। এখন থেকে 1 ঘন্টার মধ্যে এই বৈঠকটি হবে, আমরা সেই অপেক্ষায় এখন রয়েছি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, ম্যানহাটন, নিউ ইয়র্ক। ইউনুস বাইডেন বৈঠকের খবর জানতে সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রে। এদিকে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুজনের বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এদিন বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ বিষয়ে জাতিসংঘে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades' global discourse and development, we may need to truly value the values to secure our future. We also need to democratize digital technology tools, applications and innovations beyond profit, else many risk to be left out in a vast, evolving world of work. 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থাকায় ব্যর্থ হওয়ার কারণ নেই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই দৃশ্যপটে আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে বলেন তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন,
আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। তবে এর 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী এই সরকার। নিরাপত্তা বিধান করিব। তবে কিছুদিন পর থেকেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তাগিদ আসতে থাকে নির্বাচনের রোডম্যাপ এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রকাশের জন্য। এদিকে সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, যাতে করে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে। 1 থেকে 1.5 বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাজ সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান বাহিনীর প্রধান। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলে মনে করেন তিনি। মত দেন, সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। সেনাবাহিনী তার সদস্যদের শেখ হাসিনার আমলে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং ইতোমধ্যে কিছু সেনাকে শাস্তিও দিয়েছে বলে জানান বাহিনীর প্রধান। তবে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার। তিনি বলেন, যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। দেশকে স্থিতিশীল করতে এই সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, ডক্টর ইউনূস ও তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। গণতান্ত্রিক ধারায় ফেরা নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলের নেতারা। দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করেন তারা। নইলে ষড়যন্ত্রকারীরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে সংকট তৈরি করতে পারে বলেও শঙ্কা তাদের। কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেজন্য আপনারা সবাই সজাগ থাকবেন। ডিসেম্বর মাসে যখন সংস্কার কমিশনগুলো যখন তাদের রূপরেখা দিবে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে যেই সময় নির্ধারণ করা হবে, সেটা 18 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, আই ডু নট নো, সেটাই হবে যৌক্তিক সময়। স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন, এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। এবার শেয়ার কারসাজিতে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাবেক এই সংসদ সদস্যকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একই অভিযোগে আবুল খায়ের হিরু সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। দেশসেরা ক্রিকেটার সাকিব নানা ব্যবসায় যুক্ত হওয়ার পর নামেন পুঁজিবাজারে। যৌথ অংশীদারিত্বে খোলেন ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস। কয়েক বছর ধরে বেশ আলোচনায় পুঁজিবাজারে সাকিবের বিনিয়োগ। নানা সময়ে উঠেছে কারসাজির অভিযোগ। তবে এর আগে তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একটা সময় সংস্থাটির শুভেচ্ছা দূত ছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে সাকিবকে বিশেষ দূত থেকে বাদ দেওয়ার পর এবার তাকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করল বিএসইসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর কারসাজির মাধ্যমে বৃদ্ধির অভিযোগ প্রমাণ হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়েছে 25 লাখ টাকা। সব মিলিয়ে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা। সূত্র বলছে, সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেষবারের মতো বক্তব্য দিচ্ছেন জো বাইডেন। সরাসরি যাচ্ছি সেখানে। Then I came to the presidency at another moment of crisis and uncertainty. I believed America had to look forward. New challenges, new threats, new opportunities were in front of us. We needed to put ourselves in a position to see the threats, to deal with the challenges, and to seize the opportunities as well. We need to end the era of war that began on 9/11. As Vice President to President Obama, he asked me to work to wind down the military operations in Iraq, and we did, painful as it was. When I came to office as president, Afghanistan had replaced Vietnam as America's longest war. I was determined to end it, and I did. It was a hard decision, but the right decision. 4 American presidents had faced that decision, but I was determined not to leave it to the 5th. It was a decision accompanied by tragedy. 13 brave Americans lost their lives, along with hundreds of Afghans in a suicide bomb. I think those lost lives, I think of them every day. I think of all the 2,461 U.S. military deaths over a long 20 years of that war. 20,744 American servicemen wounded in action. I think of their service, their sacrifice, and their heroism. I know other countries lost their own men and women fighting alongside us. We honor their sacrifices as well. To face the future, I was also determined to rebuild my country's alliances and partnerships to a level not previously seen. We did just that, from traditional treaty alliances to new partnerships like the Quad with the United States, Japan, Australia, and India. I know many look at the world today and see difficulties. পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে শ্রমিক ও মালিক পক্ষ একমত হয়েছে। বিকেলে সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যৌক্তিক সব দাবি মানা হবে জানিয়ে নতুন করে শ্রমিক অসন্তোষ হলে কঠোর হাতে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। প্রায় 1 মাসের বহু বৈঠক আলোচনার পর অবশেষে তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা নিরসনে মাতৃত্বকালীন ছুটি, হাজিরা ও টিফিন বিল বৃদ্ধি, জুলাই বিপ্লবে আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই না করার প্রতিশ্রুতি ও আগামী 6 মাসের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সক্ষমতা মূল্যায়ন করা সহ 18 দফা দাবিতে ঐক্যমত পোষণ করে যৌথ বিবৃতি দিল শ্রমিক ও মালিক পক্ষ। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এই বিবৃতি প্রদান অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। পোশাক শিল্পকে বাঁচাতে শিল্প কলকারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এ সময় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিক, মালিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শিল্প, মৎস্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে, এই প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে, আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করি, আমরা যদি কথাটা চালিয়ে যাই, নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে। এই সমঝোতা চুক্তি থেকে আমাদের কিন্তু পিছু হটার কোনো কারণ কিন্তু কোনো কিছু নাই। এটা কেউ কোনো কিন্তু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানব না, এটা কিন্তু করতে পারবেন না। অনুষ্ঠানের শেষ দিকে শ্রম সচিব বলেন, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে তৎপর রয়েছে বিদেশি ষড়যন্ত্র। চলমান শ্রমিক অসন্তোষের জেরে এরই মধ্যে বেশ কিছু ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরে গেছে অন্য দেশে, এমন তথ্যও জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে প্রবাসীরা পাবেন ভিআইপি সেবা। কোনো ধরনের হয়রানি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আমিরাত ফেরত 87 জনের কর্মসংস্থান ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি।
বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড প্রবাসী আয়, অথচ সেই প্রবাসীরাই দেশে ফিরে হরহামেশা হয়রানির শিকার হন বিমানবন্দরে। এ নিয়ে অভিযোগের ফিরিস্তি জমলেও ব্যবস্থা নেয়ার নজির সামান্য। এবার রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, প্রতিশ্রুতি নয়, আগামী 1 মাসের মধ্যে উন্নত সেবা কার্যকর করা হবে। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের প্রবাসীরাও এ সেবার আওতায় আসবেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। নতুন শ্রমবাজার নিয়ে আগামী 2-3 মাসের মধ্যে সুখবর পাওয়া যাবে। এরই মধ্যে মালয়েশিয়াতে নতুন শ্রমবাজার উন্মুক্ত করতেও কাজ চলছে বলে জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। এছাড়া সাব এজেন্টদের রেজিস্ট্রেশন, সেবা অনুযায়ী রিক্রুটিং এজেন্টদের ক্যাটাগরি ভাগ করা, দূতাবাসে প্রবাসীদের সেবা নিশ্চিত করা, 12টি ব্যাংকের মাধ্যমে ঋণ সেবা দেয়া সহ বেশ কিছু উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। দূতাবাসগুলো ঠিকমতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। এ সময় বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজিবি। এর আগে সীমান্তের চান্দেরহাট ক্যাম্পের কাছে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য উপকুমার দাসকে আটক করা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলছে। যোগ দিয়েছেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। কিছুক্ষণ পর বাইডেনের সঙ্গে বৈঠক, জিএসপি সহ আসতে পারে ভারত প্রসঙ্গ। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা, অন্তর্বর্তী সরকারকে রোড ম্যাপ ঘোষণার তাগিদ। এবং শেয়ারবাজারে কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে 2 ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়ের।